প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কেমন কাটলো 2003? নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আপনাদের সামনে এমন একজন অতিথিকে হাজির করছি যার পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই। সবাই তাকে এক নামে চেনেন। তিনি হচ্ছেন তারেক রহমান। রাজনীতিতে নতুন চমক, শাসক বিএনপির 1 নম্বর যুগ্ম মহাসচিব। সক্রিয় রাজনীতি করছেন। টিভির পর্দায়, সংবাদপত্রের পাতায় তাকে প্রতিদিনই দেখা যায়। মানুষের কৌতূহল তাকে নিয়ে। প্রথমত, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার সম্পর্কে জনমনে বরাবরই অন্তহীন কৌতূহল। দ্বিতীয়ত, এই মুহূর্তে তাকে নিয়ে রাজনীতি বিস্তর আলোচনা। সরকারে নেই, অথচ বিরোধীরা তার সমালোচনায় মুখর। তিনি কখনো জবাব দেন, কখনো নীরব থাকেন। দিন যত যাচ্ছে ততই সমালোচনা জমাট হচ্ছে। আর এই প্রেক্ষাপট থেকেই আমরা পরিকল্পনা নিই তারেক রহমানের সাক্ষাৎকার গ্রহণের। প্রথমে রাজি ছিলেন না, অনেক ক্রীড়াপতিতে সায় দিলেন। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জ্যেষ্ঠ সন্তান, পরিবারের তিন নামেই পরিচিত। জন্ম 1965 সালের 20 নভেম্বর। 1988 সালে স্নাতক ডিগ্রি লাভের পর টেক্সটাইল ও নৌ চলাচল সেক্টরে ব্যবসা শুরু করেন এবং সফল হন। 1994 সালে বিয়ে করেন। তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল এম এ খানের কন্যা। তারেক এক কন্যা সন্তানের জনক। উদ্যমী, কর্মঠ তরুণ, কাজে প্রবল স্পৃহা। বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে আলোচিত, সমালোচিত। বাবা ও মায়ের প্রজ্ঞা ও প্রতিভার আশীর্বাদ ধন্য তরুণ। সক্রিয় গুণে রাজনীতির উদীয়মান উজ্জ্বল তারকা। উপমহাদেশের রাজনীতিতে উত্তরাধিকারের রাজনীতি নতুন নয়। ইতিপূর্বে আমরা 4 কন্যার অভিষেক দেখেছি। ভারতে ইন্দিরা গান্ধী, পাকিস্তানে বেনজির ভুট্টো, বাংলাদেশে শেখ হাসিনা ও শ্রীলঙ্কায় চন্দ্রিকা কুমারতুঙ্গা। ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর ছেলে রাজীব গান্ধী রাজনীতিতে এসেছিলেন। পেশায় তিনি ছিলেন পাইলট। রাজনীতির সাথে সংস্রব ছিল না। এদিক থেকে তারেক রহমান ব্যতিক্রম। দলীয় সংগঠনেই তার প্রথম অভিষেক। ইন্দিরা গান্ধীর ক্ষেত্রে এমনটি হয়েছিল। পিতা জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী থাকাকালে ইন্দিরা রাজনীতির পাঠ নিয়েছিলেন। 1959 সালে কংগ্রেসের নাগপুর সম্মেলনে ইন্দিরা সভাপতি নির্বাচিত হয়েছিলেন। গত সংসদ নির্বাচনে অনেকটা পর্দার আড়াল থেকেই তারেক ভূমিকা রাখেন। নির্বাচনী কৌশল থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত দলীয় কার্যক্রম মনিটর করেন। এ সময় হাওয়া ভবন থেকেই সবকিছু নিয়ন্ত্রিত হতো। তারেকই হচ্ছেন হাওয়া ভবনের প্রাণ পুরুষ। বিএনপি ক্ষমতাসীন হওয়ার পর দলের ভেতর থেকেই প্রকাশ্য রাজনীতি আসার তাগিদ দেওয়া হয়। ধীরে ধীরে চাপ বাড়তে থাকে। 2002 সালের 22 জুন 1 নম্বর যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান তিনি। বগুড়া মডেল তৈরি করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন। তৃণমূল পর্যায়ে বগুড়া মডেল তিনি ছড়িয়ে দিতে চাইছেন সারা দেশে। তারেক রহমানের লক্ষ্য কি চান তিনি? কেন তাকে নিয়ে এত কৌতূহল? হালে বিস্তর সমালোচনা। এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের এই আয়োজন। নম্র, বিনয়ী এক তরুণ, বুঝি কিছুটা লাজুকও। তারেক রহমান, চ্যানেল আই স্টুডিওতে আসার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আপনাকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। একই সাথে আমিও ব্যক্তিগতভাবে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি নববর্ষে। আপনি কেমন আছেন? আছি ইনশাআল্লাহ ভালো। আপনি কি করতে চান? কোন বিষয়? রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, দেশ, জাতি? খুব সংক্ষেপে বলতে হয়, যেহেতু রাজনীতিতে এসেই গেছে, সুযোগ পেলে কিছু ভালো করতে চাই। যেমন বেটার কিছু। একটা মানুষের পক্ষে তো সবকিছু করা সম্ভব নয়, তবে যতটুকু সম্ভব মানুষ যতটুকু আশা করে, সুযোগ পেলে সেটার কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এর আগে আপনি যেটা বলছেন যে ভালো করবেন, অতীতে নিশ্চয়ই এমন কাজ হয়েছে যেটা ভালো হয়নি অনেক ক্ষেত্রে। থাকতে পারে, অতীতে ভালো মন্দ দুটোই আছে, তবে মন্দটাকে আমরা অতীতের মন্দটাকে বাদ দেই, ভালোটাকে সাথে রাখি এবং ভবিষ্যতে যাতে আরো ভালো করা যেতে পারে সেই চেষ্টা করা উচিত সবার। চায়ের চুমুকে, চায়ের টেবিলে যখন যা আলোচনা হয়, এমনকি প্রেস ক্লাবে, সর্বত্র আপনাকে নিয়ে আলোচনা হয়, আপনাকে নিয়ে ঝড় উঠে, পল্টন ময়দানে আপনাকে নিয়ে বক্তৃতা হয়। কেন? এটা যারা করেন তারা ভালো বলতে পারবেন কেন করেন তারা। তবু আপনি কিভাবে দেখছেন এটা? যখন কোনো আমার ভালো কাজ নিয়ে কথা হয়, অনুপ্রাণিত অনুভব করি। যখন যদি কোনো ভুল করে থাকি যেটা সমালোচনা হয়, চেষ্টা করি যাতে সেটা ভবিষ্যতে না হয়। আপনি কেন রাজনীতি এলেন? আসলে এটা পরিস্থিতির সাথে
জড়িত বিষয়টা অনেকটা। খুব সংক্ষেপে বলতে হয় যে 1991 সালে যখন নির্বাচন হয়, জাতীয় সংসদ নির্বাচন হয়, সে সময়ে আমাদের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি 5টি আসনে নির্বাচন করেন। যেহেতু উনি অন্যান্য আসনগুলো নিয়ে ব্যস্ত ছিলেন, আমাদের দলের অন্যান্য যারা নমিনেশন পেয়েছে সেই সকল আসন নিয়ে ব্যস্ত ছিলেন, আমাকে ওনার আসনগুলোতে যেতে হয়েছিল। সেখানকার মানুষের দাবি ছিল এবং সেই কারণে আমাকে যেতেই হয়েছিল। বিশেষ করে আমি যখন আমার নিজ এলাকায় যাই, সেখানে মানুষকে বলেছিলাম যে নির্বাচন এবং নির্বাচনের পরবর্তী সময় আসবে। নিজ এলাকা মানে বগুড়া গাবতলী, বগুড়া 7 যেটা। সেখানে যখন যাই, সেখানে যাওয়ার পরে মানুষের সাথে কথা বলি নির্বাচনের আগে, এবং নির্বাচনের পরে আবারও মানুষের সাথে দাবি উঠে যাওয়ার, এবং এভাবেই আস্তে আস্তে প্রথমে নিজ থানা, তারপরে নিজ জেলা, এবং আস্তে আস্তে দলের নেতাকর্মী বা দলের সমর্থকদের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন প্রেসারে আস্তে আস্তে রাজনীতির সাথে ইনভলভ হয়ে গেছে। বলা যায় যে পরিস্থিতি আমাকে অনেকটা বাধ্য করে। কার আদর্শ, বাবা না মায়ের? উভয়। কিরকম এক্সপ্লেন করেন, একটু পরিষ্কার করে বলবেন। যেমন বাবা এবং মা দুজনের রাজনীতি যদিও একই আদর্শ, তারপর দুটা স্টাইল আছে। জি, তো আপনি কোনটাকে প্রেফার করবেন? আসলে প্রিফারের তো ব্যাপার নয় এখানে। দুটি রাজনীতি একই আদর্শকে ঘিরে, দুজনের উভয় রাজনীতি একটি আদর্শকেই লক্ষ্য করে, এবং খুব স্বাভাবিকভাবে আমারও লক্ষ্য সেটাই। আমরা এর মধ্যে যা দেখেছি তাতে অনেক সময় দেখা যায় যে আপনি আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কিছুটা অনুসরণ বা অনুকরণ করছেন। এটা কি খুব স্বাভাবিক নয়? প্রত্যেক সন্তানই তো নিজের বাবার ভালো জিনিসগুলোকে অনুসরণ করে। ধরা যাক আপনি এই মুহূর্তে প্রধানমন্ত্রী হলেন, তখন কি করবেন? আসলে এই মুহূর্তে এরকম কিছু আমি ভাবছি না, কাজে আমি সুযোগ তো আসবে, আপনি রাজনীতি করেন, সুযোগ আসবে, আপনার ফার্স্ট এজেন্ডা কি হবে? ফার্স্ট এজেন্ডা খুব স্বাভাবিকভাবেই থাকবে সেই আপনি যেটা বললেন ওই মুহূর্তে, যেটা মানুষের কাছে ফার্স্ট প্রায়োরিটি থাকবে, কমিটমেন্টের ফার্স্ট প্রায়োরিটি থাকবে, সেগুলোকে যথাসম্ভব অ্যাজ আর্লি পসিবল সেটাকে পূরণ করা। আপনি নেপথ্যে ছিলেন, বিশেষ করে 2001 সালের নির্বাচনের আগে নেপথ্য থেকেই আপনি ভূমিকা পালন করেছেন। হঠাৎ করে সামনে এলেন, বিশেষ করে আপনি যেভাবে নেপথ্য থেকে যেভাবে দলকে সংগঠিত করার চেষ্টা করেছেন, জাতীয় আন্তর্জাতিক ঘটনাবলী যেভাবে মূল্যায়ন করেছেন, হঠাৎ করে সামনে এলেন। তো এটা রাজনীতিতে আসার আগে কি আপনার কোনো চিন্তা ছিল? ঠিক এভাবে চিন্তাটা ছিল না, যে আসলে নেপথ্যে বা সামনে বিষয়টা না। বিষয়টা আমি আমার চেষ্টা করেছি আমার দলের জন্য যতটুকু সম্ভব আমার পক্ষে কাজ করা। তারপরে নির্বাচনের পরে একসময় আমার দলের নেতাকর্মীদের চাপে এবং বিভিন্ন শ্রেণীর নেতাকর্মীদের চাপেই পরে আমি দেখলাম যে তাদের দাবির কাছে আমাদের দলের বিএনপি, যেটা সবচেয়ে হাইয়েস্ট ফোরাম, স্ট্যান্ডিং কমিটি, তারা সিদ্ধান্ত নেন যে অফিসিয়াল একটা স্ট্যান্ডিং দেবেন আমাকে দলে। অনেকে বলেন যে আপনি উত্তরাধিকারের রাজনীতির, আপনি নিজেই বলে থাকেন যে আপনি উত্তরাধিকারের রাজনীতি থেকে আসেনি, কিন্তু এটা তো বাস্তব সত্য। যেহেতু আপনি একই রাজনৈতিক পরিবার থেকে আপনার রাজনীতিতে আসা, তো আপনি 2000 জুন মাসে আপনি বিএনপির প্রথম যুগ্ম মহাসচিব হয়েছেন। এর পরবর্তী পর্যায়ে এখন আপনি গ্রামে গঞ্জে ঘুরে বেড়াচ্ছেন, সর্বত্র কথাবার্তা বলছেন, আলোচনা সমালোচনা আপনার বক্তব্য নিয়ে হচ্ছে। আপনি বলেছেন যে বগুড়া মডেলটাকে আপনি সর্বত্র ছড়িয়ে দেবেন। আমাদের কাছে অনেকের কাছে স্পষ্ট নয় বগুড়া মডেলটা কি, একটু বলবেন? আসলে বগুড়া মডেলটা কোনো বগুড়া মডেল না, এটা অনেকে ভুল করে বলেন। বগুড়া মডেল বলতে অ্যাকচুয়ালি আমাদের গঠনতন্ত্রে যেটা আছে, পার্টির স্ট্রাকচার যেটা হওয়া উচিত, বা যেভাবে পার্টি গঠিত হওয়া উচিত, পার্টির বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার, সেটা ইউনিয়ন পর্যায়ে হোক, থানা পর্যায়ে হোক, জেলা পর্যায়ে হোক, এটাকে আমি চেষ্টা করেছি প্রথমে আমার থানা এবং আমার জেলায় করার জন্য। বিএনপিটা যখন গঠিত হয়, বিএনপি 1979, একদম গ্রামে কি সবাই কি ইলেক্টেড হবে? মোরাললেস সেটাই হবে, সেভাবেই বলা আছে গঠনতন্ত্রে। তবে এটা তো আপনার দলের মূল গঠনতন্ত্র তো সেরকম নেই। জি, গঠনতন্ত্রে গ্রামে গঞ্জে তো সেটা ইমপ্লিমেন্টেড আমরা চেষ্টা করছি করতে। আমরা গঠনতন্ত্রটাকে যতটুকু সম্ভব
পরিস্থিতির সাথে সেইখানকার পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে পরিস্থিতি বিবেচনা করে আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব গঠনতন্ত্র অনুযায়ী দলটাকে ঢেলে সাজানোর জন্য। আপনি সরকারের কেউ না, অথচ আপনাকে নিয়ে আলোচনা হচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখেন? এটাকে আমি দেখি যারা আলোচনা করেন তারা অজ্ঞতাবশতই আলোচনা করেন, হয় অজ্ঞতাবশত তারা আলোচনা করেন, না জেনে না শুনে আলোচনা করেন, অথবা তাদের কোনো দুর্বলতা থাকে বা কোনো কিছু থেকে তারা এই বিষয়ে আলাপ আলোচনা করেন। যে আপনি হাওয়া ভবনটা কি দৃষ্টিকোণ থেকে করেছিলেন, কি চিন্তা চেতনা কাজ করেছিল যখন হাওয়া ভবন তৈরি করেন নির্বাচনের আগে? আসলে হাওয়া ভবন তৈরি করা হয়নি। হাওয়া ভবন হচ্ছে যে যেই বাড়িটা আমরা ভাড়া নিয়েছি অফিস হিসাবে, ওই বাড়ির যে মালিক আছে ওনার স্ত্রীর নাম হাওয়া। তিনি সম্ভবত লন্ডনে থাকেন। তিনি লন্ডনে থাকেন এবং সিলেটের অধিবাসী ওনারা, বাংলাদেশের সিলেট জেলার অধিবাসী ওনারা। আপনার শ্বশুরবাড়ি যেখানে? আমার শ্বশুরবাড়ি যেখানে। তো নামটা তাদেরই দেওয়া, বাড়ির মালিকেরই নাম দেওয়া। আমরা ওটা কার্যালয় করেছিলাম, আমাদের দলীয় চেয়ারপারসনের কার্যালয়, কারণ নির্বাচনকে কেন্দ্র করে আমরা অফিসটা গঠন করেছিলাম। পার্টি অফিস এবং ওটার মধ্যে একটু তাফাত আছে। তাফাতটা হচ্ছে যে স্বাভাবিক পার্টি অফিসে বিভিন্ন সব ধরনের সব পর্যায়ের নেতা কর্মীরা আসবে। নির্বাচন স্বাভাবিক, নির্বাচনের কিছু প্ল্যান আছে, প্রোগ্রাম আছে, কিছু কর্মসূচি আছে, ম্যানিফেস্টো আছে, বিভিন্ন জিনিস আছে যেগুলো সব সময় কিন্তু হইচই পরিবেশের মধ্যে করা সম্ভব হয় না, করা সম্ভব নয়ও সুস্থ স্বাভাবিক ভাবে। দুটোর কার্যক্রম অ্যাবসলিউটলি ডিফারেন্ট এবং এই দৃষ্টিকোণ থেকেই করা হয়েছিল। কিন্তু হাওয়া ভবন তো ওই সময় যে কাজটা ছিল, এখন তো সেই কাজটা নেই। এখনো তাই করছি আমরা। এখন তো হাওয়া ভবনকে ঘিরে যে আলোচনাটা হচ্ছে, একটি নির্বাচন পার হয়েছে কিন্তু আরেকটি নির্বাচন তো সামনে আছে। তো হাওয়া ভবন এখন একটা বিকল্প প্রশাসন হিসাবে কাজ করছে অনেকে বলছেন, সেটাকে আপনি কিভাবে দেখেন? আমি তো একটু আগেই বললাম, যারা বলছেন তারা অজ্ঞতাবশতই বলছেন, অথবা তাদের কোনো দুর্বলতা বা কোনো কিছু থেকে তারা বলছেন। মানে হাওয়া ভবন কোন অবস্থাতেই কোনো চাপ তদবির বা কোনো প্রভাব বিস্তার করে না, এটা আপনি বলতে চাচ্ছেন? এটা তো আমি এর আগেও মিডিয়ার মাধ্যমে দুবার বলেছি যে কেউ যদি এই অফিসের নাম ব্যবহার করেন আমাদেরকে জানান। কোনোভাবেই আমাদের এটা করার কোনো কারণ নেই, কারণ আমরা আমাদের সংগঠনের কাজ কিভাবে করব, সংগঠনকে কিভাবে আরো মানুষের মাঝখানে আমাদের সংগঠনের আদর্শকে নিয়ে যাব, এটাই অ্যাকচুয়ালি মেইনলি আমাদের কাজ হওয়া। বিগত নির্বাচনে আমরা যেই কাজটা করেছিলাম, এখনো পরবর্তী নির্বাচনকে লোক সামনে রেখেই আমরা কাজটি করছি। ওই হাওয়া ভবনে টোটাল কতজন স্টাফ কাজ করে? আমাদের টোটাল 23 জনের মতন স্টাফ কাজ করে। স্ট্রাকচারের মধ্যে কারা কি ধরনের লোক কাজ করে, যারা এদের কি প্রফেশনাল বা এরকম লোকজন আছে? যারা ওখানে কাজ করে তারা সবাই দলের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিল, এখনো আছে। তবে একটা জিনিস, ওখানে যারা কাজ করে, যারা স্টাফ আছে, তারা কোন সংগঠন, আমাদের যেরকম মূল সংগঠন আছে, ছাত্র সংগঠন আছে, যুব সংগঠন আছে, স্বেচ্ছাসেবক সংগঠন আছে, কোন সংগঠনের কোন কমিটিতে তারা থাকতে পারবে না। কারণ থাকলে স্বাভাবিকভাবেই কিছুটা ইনফ্লুয়েন্স হতে পারে যে কোনো জিনিস। আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব। ওইখান থেকে কোনো টেলিফোন করা হয় না কোথাও? যেমন কাউকে কোনো সরকারি অফিস আদালতে? আমার জানা মতে করা হয় না, আমি যতটুকু জানি করা হয় না। এই ব্যাপারে আমি মনে করি আমরা যারা সহকর্মী আছে, আমরা যারা একসাথে কাজ করি, এই ব্যাপারে আমরা প্রত্যেকের বিশ্বাসটা আমার কাছে আছে, আমি সকলকে বিশ্বাস করি। যারা বলছেন তারা কি আপনি বলতে চান তারা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য? অবশ্যই অবশ্যই। তাদের উদ্দেশ্যটা কি? নিতান্তই ব্যক্তিগত উদ্দেশ্য, ব্যক্তিগত স্বার্থ। কেউ যদি এই অফিসের নাম ব্যবহার করে বিভিন্ন, আমরাও শুনেছি, এই জন্য এর আগে আমি দুবার প্রেসে বলেওছি, আমরা আমাদের ফোন নাম্বার দিয়েছি অফিসের, ফ্যাক্স নাম্বার দিয়েছি আমাদের অফিসের, যে কেউ যদি এই অফিসের নাম ব্যবহার করে কোনো ব্যক্তি স্বার্থ উদ্ধার করতে চায় তবে অবশ্যই আমাদেরকে জানাতে হবে। এবং এটাও আমরা অনুরোধ করেছি যে এই ধরনের কাজ যদি কেউ করে, যার কাছে যাবে সে এন্টারটেইন করবে না। কেন করে তারা? আমাদেরও এটা প্রশ্ন, তারা কেন করে? তারা হয়তো ভয়ে করে বা আপনাদেরকে জানায় না। যার কাছে যাচ্ছে কোনো কাজ উদ্ধারের জন্য, অবভিয়াসলি সে কোনো না কোনো একটি জায়গার নিশ্চয়ই সেও, তারও তো বিবেক বুদ্ধি আছে, তারও একটি অবস্থান আছে, অফিসিয়াল অবস্থান আছে। আমার মনে হয় না এতটা ভয় পাওয়ার কিছু আছে, সে তো চেক ব্যাক করতে পারে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে নিশ্চয়ই তার নিজেরও কিছু স্বার্থ জড়িত আছে, নাহলে সেই বা এত তাড়াতাড়ি কেন বিষয়টি গ্রহণ করে নেয়, নামটি গ্রহণ করে নেয়।
দেখা যাচ্ছে যে আপনি রাজনীতিতে আসার আগে ব্যবসাতে আপনি ব্যবসা করেছেন, ব্যবসা করে মোটামুটি সফল ব্যবসায়ী হিসাবে পরিচিতি পেয়েছেন। তো রাজনীতিতে আসার আগে ব্যবসাতে গেলেন কেন? ওয়েল, কি করব, হয় হয় কোথাও চাকরি করতে হবে কোনো প্রতিষ্ঠানে, অথবা নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান, অথবা নিজের একটা একটা পেশা থাকতে হবে। তো কিছু তো করে আমাকে তো রুজি রোজগার করতে হবে। না, কিন্তু রাজনীতিতে দেখা যায় যে অনেকের আবার পেশা নেই। ওয়েল, এই বিষয়ে আমি একমত নই। পৃথিবীর আপনি যে কোনো উন্নত দেশ দেখেন, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে দেখেন, ইউরোপে দেখেন, আমেরিকা দেখেন, যারা রাজনীতিবিদ আছেন তাদের কিন্তু রাজনীতিটা আদর্শ, ব্যবসাটা কিন্তু পেশা। ব্যবসাটা পেশা, রাজনীতি পেশা হতে পারে না। রাজনীতিটা হচ্ছে আদর্শ। রাজনীতি করি আমি, রাজনীতি আমার আদর্শ, কিন্তু আমার তো একটা পেশা থাকতে হবে, আমাকে তো চলতে হবে। 2 বছরের বেশি সময় হলো সরকার, চার দলীয় জোট সরকার ক্ষমতায় আসে 2001 সালের নির্বাচনের পর। 10ই অক্টোবর সরকার গঠন করা হয়। এরপর থেকে বিরোধীরা বলছেন যে আসলে এই সময়টার মধ্যে সরকার অনেক ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে, বিশেষ করে দুর্নীতি, বিশেষ করে সন্ত্রাস এবং দ্রব্যমূল্য। আপনি সক্রিয় রাজনীতিবিদ হিসাবে সরকারের যেহেতু এটা গুরুত্বপূর্ণ পদ না থাকলেও দলের একটা গুরুত্বপূর্ণ পদে আছেন, আপনি যখন মফস্বলে যান, গ্রামে গঞ্জে যান, মানুষের সাথে কথা বলেন, মানুষ কি বলে? মানুষ, যখন আমি কথা বলি সাধারণ মানুষের সাথে, আমাকে যেটা বলে, আমি যেটা সরাসরি মানুষের কাছ থেকে শুনি, সেটা বিভিন্ন শ্রেণীর মানুষের কাছ থেকে যেটা আমি শুনি, সেটা বলে যে বাবা আমরা ভালো আছি, আর একটু ভালো হলে ভালো হয়, দোয়া করি আপনারা ভালো করেন। কিন্তু সন্ত্রাস তো কমেনি। এতটুকু আমি বলবো যে আমাদের সরকার, আমাদের দলের সরকার বা ঐক্যজোটের সরকার, আমরা কিন্তু চেষ্টা করেছি, আমাদের সরকার এখনো চেষ্টা করছে। যেটা আমরা মানুষকে প্রতিশ্রুতি দিয়েছি সেটা চেষ্টা করছি আমরা। কাজেই চেষ্টা যখন আমরা করছি, আমরা ইনশাল্লাহ সফল হব, এই বিশ্বাস আমার আছে। কিন্তু সরকার সম্পর্কে আপনার মূল্যায়ন কি? দেখুন, বাংলাদেশের মতন একটি দেশে সরকার পরিচালনা করতে গেলে আমি যতটুকু বুঝি, যতটুকু দেখেছি আমি, প্রচুর সমস্যা আছে আমাদের। এবং সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে যে সরকার কতটুকু আন্তরিক দেশ পরিচালনার ক্ষেত্রে, সঠিকভাবে সুন্দরভাবে দেশের মানুষের স্বার্থ রক্ষা করে কতটুকু আন্তরিক তারা পরিচালনার জন্য, এটাই বোধহয় মূল বিষয় হওয়া উচিত। কাজে সকল সমস্যাকে সামনে রেখে পর্যায়ক্রমিক ভাবে যা আমাদের রিসোর্স আছে, যা কিছু আছে, তার মধ্যে সরকার সঠিকভাবে আন্তরিকতার সাথে পরিচালনা করাটাই বোধহয় সবচেয়ে বড় সফলতা। হয়তো পুরোপুরি আমরা পাইনি, তবে আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে যে আমরা যদি আন্তরিকতার সাথে চেষ্টা চালিয়ে যাই, সফল ইনশাল্লাহ আমরা হব। না, বিশেষ করে দ্রব্যমূল্যটা যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, সেটা আপনার দলের পক্ষ থেকে কি সরকারকে বলেননি? আমরা আমাদের দলের পক্ষ থেকে, দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমরা জানিয়েছি সরকারকে। আর সরকারের যারা আছেন তারাও তো আমাদের দলেরই নেতৃবৃন্দ। আমরা চেষ্টা করেছি, আপনারা দেখেছেন বিভিন্ন সময় সরকার বিভিন্ন দ্রব্যের ট্যাক্স কমিয়েছে, ব্যাংকে যে এলসি মার্জিন সেটাও মওকুফ করে দিয়েছে। আমরা চেষ্টা করছি, আমাদের সরকার চেষ্টা করছে। বাংলাদেশের রাজনীতিতে দুটো ধারা, দুজন ব্যক্তির নামে দুটি ধারা, দুটি রাজনৈতিক ধারা চলছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে একটা রাজনীতি চলছে, আর একটা বঙ্গবন্ধুর নামে চলছে। আপনি একজন তরুণ রাজনীতিবিদ হিসাবে ভবিষ্যতে বাংলাদেশের নতুন করে আপনি স্বপ্ন দেখেন, এই দুইজন সম্পর্কে আপনার মূল্যায়ন কি? ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই দুজন মানুষেরই দেশ এবং দেশের মানুষের জন্য অবদান আছে, এবং আমরা আমাদের প্রতিদিনকার রাজনীতির মধ্যে এই দুজন মানুষকে টেনে না আনাটাই বোধহয় ভালো। তাদেরকে তাদের অবস্থানে থাকতে দেওয়া, সাধারণ মানুষ কিন্তু তাদেরকে শ্রদ্ধার চোখেই দেখে, এবং প্রতিদিনকার প্রত্যেকটি মিটিং মিছিলে, সব প্রত্যেকটি বক্তৃতায়, বিবৃতিতে বোধহয় এই দুজন মানুষকে না যতটুকু কম আনবো আমরা, আমি বিশ্বাস করি যে তারা ততটুকু শান্তিতে থাকবেন। এটা বোধহয় বদলানো উচিত, এই জিনিসটা, এই কালচারটা বদলানো উচিত। এবার মিডিয়া প্রশ্নে আসি, যে রাজনীতি আবার যাবো, একটু ব্রেক দিই। রাজনীতি অনেক সময় রাজনীতি হয়ে গেল। বাংলাদেশের মিডিয়া সম্পর্কে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া দুটোই সচল, এবং দুইটা সম্পর্কে আপনার চিন্তা চেতনা বা ধারণা, ভবিষ্যৎ সম্পর্কে আপনি কিভাবে দেখেন মিডিয়াকে? মিডিয়ার মধ্যেই তো বসে আছি এখন।
মিডিয়া সম্পর্কে বলতে হলে অনেক সময় আমরা লক্ষ্য করেছি যে মিডিয়ায় যারা যুক্ত আছেন অনেক সময় তাদের প্রফেশনের সাথে তাদের রাজনৈতিক দর্শনকে ওনারা অনেক সময় মিশিয়ে ফেলেন। তো আমার অনুরোধ থাকবে তাদের কাছে যে যার যার অবশ্যই ব্যক্তিগত রাজনৈতিক দর্শন আছে এবং সেই দর্শনটার পক্ষে বা বিপক্ষে মত দেওয়ার দিন কিন্তু ভোটের দিন, ব্যালট। তো সেটা সেদিন প্রকাশ করাটাই বোধহয় সবচেয়ে ভালো। রিপোর্টিং যখন উনি করেন, মিডিয়াতে যারা নিযুক্ত আছেন যখন রিপোর্টিং তৈরি করেন বা রিপোর্ট করেন, সে সময় তার রাজনৈতিক দর্শনের সাথে প্রফেশনকে না মিশিয়ে শুধু প্রফেশনকে প্রাধান্য দেওয়া উচিত। যদি এটা হয় আমার মনে হয় মিডিয়া আরো বেটার হবে, মানুষের কাছে আরো বেশি গ্রহণযোগ্য হবে। ছাত্র রাজনীতি বাংলাদেশে সবসময় ছাত্র রাজনীতি নিয়ে পক্ষে এবং বিপক্ষে দুটোই বিতর্ক হয়। আপনি ছাত্র দল সংগঠিত করেছেন, কাছের থেকে দেখেছেন ছাত্র দল। আপনি কি মনে করেন যে ছাত্র রাজনীতি বাংলাদেশে থাকা উচিত? দেখুন, আমাদের দলের তরফ থেকে আমরা একবার চেষ্টা করেছিলাম যে আমরা মনে করি যে ছাত্র রাজনীতি যদিও থাকে, ছাত্র রাজনীতি শুধু থাকবে ছাত্রদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে, ছাত্রদের যেগুলো ইন্টারেস্ট সেগুলো নিয়ে তারা কথা বলবে। ন্যাশনাল ইস্যুতে তারা আসবে না বা জাতীয় রাজনীতির সাথে তারা তাদেরকে ইনভলভ করবে না, এতে করে তাদের ক্যারিয়ারের ক্ষতি হয়। আমরা চেষ্টা করেছিলাম, আমরা আমাদের দলীয় নেত্রী, উনি দলের নেত্রী হিসাবে, দলের প্রধান হিসাবে এবং একই সাথে প্রাইম মিনিস্টার হিসাবে, দেশের প্রধানমন্ত্রী হিসাবে উনি অন্যান্য দলকে আহ্বান করেছিলেন। কিন্তু দুঃখের সাথে বলতে হয় যে অন্য কোনো দল থেকে আমরা সাড়াটা পাইনি। স্বাভাবিকভাবে বাধ্য হয়ে আমরা আবার আমাদের ছাত্র দলকে আমরা পুনর্গঠিত করার চেষ্টা করেছি। তবে এই ক্ষেত্রে আমরা এবার যেটা চেষ্টা করছি যে যারা সত্যিকারভাবে ছাত্র তারাই যাতে শুধু ছাত্র রাজনীতিতে থাকে। অতীতে অনেক সময় অনেক জিনিস দেখা গেছে, ছাত্র রাজনীতির নামে অনেক অছাত্র বিভিন্নভাবে জড়িত হয়েছে এবং পরিবেশটাকে হয়তো ঠিক রাখতে পারেনি। সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে ছাত্র রাজনীতিতে শুধু ছাত্ররাই থাকবে। এ ব্যাপারে 100% এখনো সফল হতে পারিনি আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি। তার মানে সবাই রাজি হলে আপনারা বন্ধ করা? সবার যদি মতামত থাকে তাহলে কোনো অসুবিধা নেই। সে তো সংসদে আলোচনা হতে পারে। হতে পারে নিশ্চয়ই। আপনারা আন্তরিকভাবে চাচ্ছেন কিনা? আমরা তো চাচ্ছি, কারণ প্রধানমন্ত্রী যখন আমাদের দলের প্রধান, যখন উনি তো ওপেনলি ইনভাইট করেছেন সকলকে, ওপেনলি যখন ইনভাইট করেছেন এর অর্থ তো আন্তরিকতা অবশ্যই আছে। যাক, দলীয় রাজনীতি করছেন, সংসদীয় রাজনীতি কবে আসছেন? এটা কি সিলেট হবে না বগুড়া? এটা এখনো সিদ্ধান্ত নেইনি। তবুও কবে এবং কখন? আগামী নির্বাচনে আগেই আমরা দেখতে পাবো আপনি সংসদে এমপি, না নির্বাচনে আগামী নির্বাচনে? আসলে এই ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেইনি, কেমন করে বলবো। তবে স্বাভাবিকভাবে যদি হয়েও থাকে সেটা তাহলে আগামী নির্বাচনের সময় হবে, জাতীয় সংসদ নির্বাচনের সময়। বলা হয়ে থাকে জিয়াউর রহমানের একটা গুণ আছে, যেটা যার জন্য বেশ গুণ ছিল, তার জন্য যিনি যা করতেন তার বেশি প্রতিদান দিতেন। এই জিনিসটা আপনার মধ্যে আছে নাকি? এটা অনেকে বলে না, নিশ্চয়ই আপনি ভালো জানবেন। না, এটা তো আমি বলতে পারবো না, এটা যারা বলেন তারা নিশ্চয়ই কিছু বিবেচনা বা বিচার করে বলেন, সেটা অন্য কেউ বলতে পারবে। আচ্ছা, আপনি গত বছরের শেষ দিকে কিছু গাছ লাগিয়েছিলেন, জি, সেই গাছগুলোর অবস্থাটা কি? আমরা শুধু ঢাকা শহরে আমরা 80,000 নিম গাছ লাগিয়েছিলাম। আমাদের টার্গেট ছিল 1 লক্ষ নিম গাছ লাগানোর। আমরা 80,000 নিম গাছ লাগিয়েছিলাম এবং পরে আমরা সার্ভে করে দেখেছি যে 20,000 নিম গাছ নষ্ট হয়ে গেছে। এই মুহূর্তে অ্যাবাউট 60,000, কম বেশি কিছু হতে পারে আছে। আমরা আগামী বর্ষা মৌসুমে যখন গাছের সময় আর কি, চারার সময়, সেই সময় আমরা আবার এই 20,000 গাছ রিপ্লেস করবো, অর্থাৎ যেগুলো নষ্ট হয়ে গেছে সেখানে আমরা চেষ্টা করবো আবার ওই 20,000 গাছ লাগাতে, নিম গাছ। আচ্ছা, মায়ের সাথে, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে আপনার মিল অমিলটা কি একটু বলবেন? মিল অমিলটা কি আসলে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে, বিশেষ করে আপনার মায়ের সাথে আপনার মিল এবং অমিল? মিল এবং অমিল এটা তো আসলে আমার পক্ষে বলা ডিফিকাল্ট ব্যাপার। এটা তো অন্য কেউ, আপনি বলতে পারবেন ভালো বা অন্য কেউ ভালো বলতে পারেন। তবে যেটা হচ্ছে যে উনি অবশ্যই আমার থেকে অনেক অভিজ্ঞ রাজনীতির ব্যাপারে, এবং আমার আরো অনেক শেখার বা জানার আছে। আচ্ছা, আপনার বন্ধু ভাগ্য কেমন? ভালো, ইনশাল্লাহ।
একটু বলেন কিরকম আমার বন্ধু ছেলেবেলার থেকে, তারপরে রাজনীতি, তারপর সবসময় তো আপনার কিতে আছে সব না অ্যাকচুয়ালি এমনি তো পরিচিত অনেকেই থাকে, কম বেশি পরিচিত সবাই তো আর বন্ধু না। বন্ধু বলতে তো অ্যাকচুয়ালি ডিফারেন্ট কিছু বোঝায়। যেমন আমার একজন বন্ধু আছে, তার সাথে আমার আমাদের বন্ধুত্ব প্রায় 18 থেকে 20 বছর। তো আমি মনে করি অ্যাকচুয়ালি বন্ধু যদি বলতে হয় এটাকেই বন্ধুত্ব বলে। তার সাথে কোনো সময় কোনো ভুল বোঝাবুঝি হয়নি? হ্যাঁ হচ্ছে, ঝগড়া হচ্ছে, ভুল বোঝাবুঝি সবই হচ্ছে। আচ্ছা, তারপরে সবার কাছে বাংলাদেশের কোন বিষয়টি আপনাকে কষ্ট দেয় খুব বেশি? আপনি যখন ভাবেন, যখন একা বসে থাকেন, চিন্তা করেন, কোন বিষয়টি? কারণ 32 বছর তো একটা দেশের জন্য কম সময় না। আসলে এটা প্রশ্নটা ছোট হলো, আসলে বিষয়টা অনেক বিশাল। হ্যাঁ, বিশাল। তবে যেটা মাঝে মাঝে আমি আমার সহকর্মীদের সাথেও আলাপ আলোচনা করি, সেটা হচ্ছে যে আমরা আসলে না জেনে না বুঝে আরেকজনের সম্পর্কে খামাখা সমালোচনা করে অনেক বেশি সময় নষ্ট করি, অপ্রয়োজনীয়ভাবে অনেক বেশি সমালোচনা নষ্ট করি। যেমন অনেক সময়, ফর এক্সাম্পল আমি একটা বলি, অনেক সময় দেখা যায় যে সরকারি অফিসে একজন সরকারি কর্মকর্তার সামনে হয়তো অনেকগুলো একটা ফাইলের স্তূপ জমে আছে। ওনার 9টা থেকে কাজ শুরু করার কথা, হয়তো যাদের প্রয়োজন তারা এসে বসে আছে দিনের পর দিন, 7 দিন 10 দিন যাবত বসে আছে। উনি হয়তো অনেক সময় নাটক টাটকও দেখাতেন। উনি সকালে এসে পত্রিকা দেখে অন্য সহকর্মীকে ডেকে বলছেন যে না, সরকারের তো এটা করা উচিত না, এরকম ভাবে করলে ভালো হবে। অথচ ওনার নিজের কাজটা যে ওখানে পড়ে আছে বা জমে আছে গত কয়েকদিন যাবত, যেটা জমে থাকা উচিত না, সেটার দিকে কিন্তু ওনার লক্ষ্য নেই। এটা বিভিন্ন পর্যায়ে আছে। কাজেই প্রত্যেকে যদি নিজের যতটুকু কাজ অতটুকু সম্পর্কে যত্নশীল হয়, তাহলে কিন্তু আমরা অনেক দ্রুত পুরো দেশের পরিস্থিতি কিন্তু চেঞ্জ করতে পারবো। কিন্তু সেটা হচ্ছে না কেন? সেটা হচ্ছে না আমার মনে হয় এক্ষেত্রে বোধহয় সব রাজনৈতিক দলের সকল পর্যায়ের নেতারা, উপর থেকে নিচ পর্যন্ত সকল পর্যায়ের নেতারা, এটা কনসিয়াসনেসের ব্যাপার। আসলে এ ব্যাপারে মানুষকে সচেতন করতে হবে। শুধু বক্তৃতা দিলে হবে না, বক্তৃতা এসব বিষয়ে থাকতে হবে। বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ কি? আমি মনে করি ভালো। কারণ দেখুন, আপনি যেভাবেই হোক 1991 সাল থেকে একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে আমরা চলে এসেছি। হচ্ছে এখন 5 বছর, সংবিধানের নিয়ম অনুযায়ী 5 বছর পর পর নির্বাচন হচ্ছে। হয়তো বিভিন্ন সমস্যা আছে, বিভিন্ন প্রবলেমস আছে, এগুলো একসময় শেষ হয়ে আসবে, আরো স্মুথ হয়ে যাবে সিচুয়েশন। যা বর্তমান পরিস্থিতি আমি মনে করি ভালো। এই মুহূর্তে তৃতীয় শক্তি নিয়ে আলোচনা হচ্ছে সর্বত্রই, রাজনীতিতে, নিউজ পেপারে, মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াতে সর্বত্রই আলোচনা হচ্ছে। আপনি বিশেষ করে এটা শাসক দলের যে পার্টি যে ক্ষমতায়, সেই পার্টির একজন সিনিয়র নেতা হিসাবে আপনি কিভাবে দেখেন এটাকে? আসলে আমাদের দলের সংগঠনকে গুছাতেই এত সময় ব্যস্ত থাকতে হয় যে পত্রপত্রিকা এরকম দেখেছি অনেক সময় লিখছে, কিন্তু এটা নিয়ে চিন্তা ভাবনা করার এমন কোন কারণ বা সময় আমি পাইনি। মানে এমন কোন কারণ ঘটেনি না, বিকজ আমার নিজের যেগুলো কর্মসূচি আছে, দলের কর্মসূচি, আমার ফাউন্ডেশনের কর্মসূচি বলেন, দলকে রিঅর্গানাইজ করার যেসব কর্মসূচি আছে, সেগুলো নিয়ে ব্যস্ত থাকে। আচ্ছা, বিরোধী রাজনীতি সম্পর্কে আপনি কিভাবে দেখতেছেন? বিরোধী দল যে রাজনীতিটা আগাচ্ছে, এই নিশ্চয়ই আপনি শুনেছেন, আমরা যে কথা বলছি, এর মধ্যে বিরোধী দল বিভিন্ন কর্মসূচি দিচ্ছে, তারা সংসদে যাচ্ছেন না, তারপরে সংসদ অকার্যকর থাকছে। যদিও গত 3টা নির্বাচন হয়েছে, 3টা নির্বাচনে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে যে সংসদ গঠিত হয়েছে, সেই সংসদ 2 বছর বা 2.5 বছর পরেই অকার্যকর হয়ে যাচ্ছে। এই যে প্রবণতা, এটা রোধ করা যায় কিভাবে? এটা আসলে আমার মনে হয় প্রধান যে দুটো রাজনৈতিক দল আছে বাংলাদেশে, এই যে পরপর যে 91 সাল থেকে যে কটি নির্বাচন হয়ে গেছে দেশে, জাতীয় সংসদ নির্বাচন, তো মেইনলি দুটো প্রধান দলই দেশে মার্চ করেছে ডেমোক্রেটিক ফোর্স হিসাবে। তো এই দুটো দলের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা যত বেটার হবে, সংসদ কার্যকর বলেন বা দেশের প্রোগ্রেস বলেন, ডেভেলপমেন্ট, ইকোনমিক প্রোগ্রেস যেটাই বলেন, ত্বরান্বিত হবে। আপনি কবে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার চিন্তা ভাবনা করছেন আর স্বপ্ন দেখেন?
এরকম কোন স্বপ্ন টপ্ন আমি এখন যেহেতু আপনি রাজনীতি করেন, আপনার তো ইচ্ছা থাকবেই। হ্যাঁ, এটা তো অ্যাকচুয়ালি আমি বিশ্বাস করি এটা যার কপালেই থাকুক না কেন, এটা তো উপর থেকে, এটা আল্লাহর তরফ থেকে ইশারা হবে। কাজেই যদি ওরকম ইশারা থাকে আল্লাহ, তাহলে সেটা তো উনিই ডিসাইড করবেন কবে। বাবা প্রেসিডেন্ট ছিলেন, সেনাবাহিনী প্রধান ছিলেন, মা 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন, তাদের হাসি কান্না দুঃখ বেদনা আপনি কিভাবে দেখেছেন? আহ, এটা তো আসলে এভাবে না, বিষয়টা হচ্ছে আর 10টি পরিবার যেভাবে দেখে, 10টি পরিবারের সন্তান যেভাবে দেখে মা বাবার হাসি কান্না, আমিও ঠিক সেভাবে দেখি। যেহেতু তারা রাষ্ট্র ক্ষমতা, বাংলাদেশের মতো একটা দেশে, তারপরেও যতই হোক আমার কাছে তো উনি প্রেসিডেন্ট না, উনি প্রধানমন্ত্রী না, আমার কাছে উনি আমার বাবা, আমার কাছে উনি আমার মা। কাজে আমি ওইভাবেই দেখবো। আপনি নিশ্চয়ই দেখেছেন যে বিরোধী শিবির থেকে বলা হয় যে এই সরকার ক্ষমতায় আসার পরে প্রায় 34,000 কোটি টাকা পাচার হয়েছে। এটা আপনি নিশ্চয়ই বক্তৃতা শুনেছেন। শুনেছেন? এই প্রশ্নের আপনাদের জবাবটা কি? এই প্রশ্নের জবাব দিতে হলে তো বলতে হয় যে অপোজিশন, আমাদের দেশে একটা পলিটিক্যাল কালচার, যে অপোজিশনের নামে যেই যখন ক্ষমতা থাকে, অপোজিশনের নামে এই ধরনের কিছু কথাবার্তা বলে থাকে। না তো, কিন্তু এই ধারার তো একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। অবশ্যই পরিবর্তন তো হওয়া উচিত। সেটা কিভাবে হতে পারে? ওনারা যদি স্পেসিফিক করে, যারা বলছেন তারা যদি স্পেসিফিক করে বলেন, সেক্ষেত্রে জিনিসটা প্রমাণিত হবে। তখন যাদের বিরুদ্ধে বলছেন তারাও তখন নিশ্চয়ই জবাব দেবে। আর যদি তারা স্পেসিফিক করে না বলতে পারেন, তাহলে তাদেরকে জবাব দিতে হবে যে তারা কেন বলছে কথাটা। তাহলে প্রমাণ হবে যে তারা শুধু রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য বলছেন। ব্যক্তিগত কিছু প্রশ্নে আসতে চাই। সংসার কেমন চলছে? সংসার একটু অভিযোগের পালায় চলছে। যেমন স্বাভাবিকভাবে যেহেতু রাজনীতিতে জড়িয়ে গেছি এবং ওইদিকেই সময়টা একটু বেশি দিতে হচ্ছে, সেই জন্য স্ত্রীর অভিযোগ থাকে, সন্তানের অভিযোগ থাকে যে তাদেরকে সময় দিতে পারি না। যেমন আজকে ছুটির দিন, কিন্তু আজকে আপনার সাথে এখানে আসতে হলো, তো আজকেও তাদেরকে নিয়ে কোথাও যেতে পারিনি, এই অভিযোগটা আছে। অবসর পেলে কি করেন? অবসর পেলে বা ছবি দেখি। বাংলাদেশি ছবি না বিদেশি ছবি? আমার যে স্যাটেলাইট চ্যানেল যেগুলো আছে, এটাতে এইচবিও চ্যানেলটা আমার খুব প্রিয় চ্যানেল। মানে এটাতে অনেক ধরনের সিনেমা দেখায়, তো এই চ্যানেলটা আমি খুব পছন্দ করি। আপনি লেখালেখি করেন? একসময় ছোটবেলায় ছড়া লিখতাম, কবিতা লিখতাম বা গল্প লিখতাম, এখন হয় না। আপনার স্ত্রী একজন চিকিৎসক, ডাক্তার, আপনি রাজনীতিবিদ। ডাক্তার এবং চিকিৎসকের মধ্যে, মানে ডাক্তার এবং রাজনীতিবিদ, এই দুইয়ের মধ্যে সমন্বয়টা কিরকম? ওনার পেশা এবং আমার রাজনীতি, এটা দেখে তো আসলে বিয়ে হয়নি। বিয়েটা হয়েছে অবভিয়াসলি মানুষ হিসাবে, কাজে কোনোটাই কনফ্লিক্ট করে না কোনো সময়। হ্যাঁ। আপনি কি রাষ্ট্র পরিচালনায় মাকে কখনো অনুযোগ করেন না এটা এইভাবে চললে ভালো হতো? এইটা অ্যাকচুয়ালি উনি অ্যালাউ করেন না আমাদেরকে। আপনি নিশ্চয়ই আপনি অ্যালাউ করেন না, বাট আপনি তো বলছেন, যেমন আমরা আগে আলোচনা করেছিলাম, যেটা আপনি বলছেন যে হাওয়া ভবনের সাকসেস স্টোরি তো অনেক আছে। না, সেটা হচ্ছে আমাদের সংগঠনের ব্যাপারে। এটা হচ্ছে সংগঠনের ব্যাপারে। সরকারে হাওয়া ভবনের সাকসেস একটা স্টোরি বলেন তো, যে হাওয়া ভবন এই ভূমিকা রেখেছে সরকারে আসার পরে। আপনারা তো সরকারকে মাঝে মাঝে পরামর্শ দিয়ে থাকেন দলের মাধ্যমে। না, জিনিসটা এখানে একটু ভুল বোঝাচ্ছে। সেটা হচ্ছে যে হ্যাঁ, আমরা হাওয়া ভবন থেকে ধরেন আমরা দলের মাধ্যমে, আমি বলছি দলের মাধ্যমে ধরেন দলের নেতাকর্মীরা ওখানে আসে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন যেটা আমরা রিপোর্ট পাই বা বিভিন্ন রকম জিনিস জানতে পারি, তখন সেটা আমরা আমাদের দলের আরো উপরের লেভেলে আমরা সেটা জানাই। অবভিয়াসলি সেটা তখন সরকারের লেভেলে আলাপ আলোচনা হয়, জিনিসটা এভাবে হয়। উই ডোন্ট ইন্টারফেয়ার ডাইরেক্টলি। আপনি কেমন বাংলাদেশ দেখতে চান? আমার কাছে যদি বলেন বাংলাদেশের পরে, মানে অনেক সময় অনেকে বলে না যে একটা দেশ খুব পছন্দ হয়, অনেকে থাকে বিভিন্ন জনের বিভিন্ন দেশ পছন্দ হয়। আমার কাছে একটা দেশ খুব পছন্দ হয়, সেটা হচ্ছে মালয়েশিয়া। আমি সুযোগ পেলে মালয়েশিয়াতে যাই, মালয়েশিয়ার বিভিন্ন জায়গা আমি ঘুরে দেখি। কারণ যেটা আমি শুনেছি, পড়েছি, অনেকজনের কাছে শুনেছি
যে এক সময় আজকে থেকে প্রায় 20 বছর আগে ওই দেশটা আমাদের মতনই ছিল, কিন্তু গত 15-20 বছরে ওই দেশটা অনেক ডেভেলপ করে গেছে। তাদের অনেক কিছু কিন্তু আমাদের সাথে মিল আছে, সামাজিকতা বলেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলেন, বিভিন্ন জিনিস কম বেশি বাংলাদেশের সাথে মিল আছে। সেজন্য ওই দেশটা দেখতে ভালো লাগে আমার কাছে, যে কিভাবে তারা চেঞ্জ করলো, কোথায় কোথায় তারা চেঞ্জ করলো, কি চেঞ্জ করলো। তো আমি ওইরকম একটা দেশ দেখতে আগ্রহী বা ইচ্ছা করে, যে হ্যাঁ আমার দেশে চেঞ্জ হচ্ছে, মুভ হচ্ছে, দেশ এগোচ্ছে। সেখানে তো বলা হচ্ছে যে কোয়ালিটি অফ লিডারশিপ, যেটা সেই লিডারশিপ তো বাংলাদেশে এখনো ডেভেলপ করেনি। করবে, করেনি, করবে। তাদের দেশে তো তাদের দেশের নেতাদের মধ্যে থেকে লিডারশিপ ডেভেলপ করেছে, কোয়ালিটি লিডারশিপ। আমাদের দেশে করবে। আপনি কি আশাবাদী যে এরকম নেতৃত্ব গড়ে উঠবে? অবশ্যই। এবং মানে এরপরে এতে খুব তাড়াতাড়ি আরো সময় লাগবে? আমি তো মনে করি বোধহয় তৈরি হওয়া শুরু হয়ে গেছে। কারণ দেখেন, এই যে বিফোর মানে 91 সাল থেকে দেশে সংসদীয় গণতন্ত্রের যাত্রাটা শুরু হয়েছে। তার আগে 9-10 বছর আন্দোলন হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু একটা প্রসেসের মধ্যে এসছে। এখন আস্তে আস্তে এগোচ্ছে গণতন্ত্রটা, বা গণতন্ত্রের যে বেসটা আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে, এগোচ্ছে জিনিসটা। কাজে সবকিছু কিন্তু এরকম শুরু হবে, প্রসেস শুরু হবে। আমি মনে করি ভালো লিডারশিপের প্রসেস। কিন্তু আমাদের যে নির্বাচনী পদ্ধতি, সেটা তো সম্পূর্ণ দুর্নীতিতে ভরা। তার কারণ হচ্ছে যার টাকা আছে, যার কালো টাকা আছে, সেই এমপি হতে পারছে। আপনি তো একটু আগে বললেন যে বিগত নির্বাচনগুলো নিরপেক্ষ হয়েছে। না, নিরপেক্ষ হয়েছে, কিন্তু নির্বাচনের প্রভাব বিস্তার করার যে টাকাটা প্রভাব বিস্তার করে, এটা অস্বীকার করার কোনো পথ নাই। না, তো সেটা বন্ধ না করতে পারলে তো আপনার কোয়ালিটি, সেটা তো আপনি কোনো আইন করে বা জোর করে বন্ধ করা যাবে না। এটা হচ্ছে যে ইলেকশন যত হবে, 5 বছর পর ইলেকশন হবে, দেশের মানুষ অভ্যস্ত হবে, তখন কিন্তু দেশের মানুষও কনসাস হয়ে যাবে, মানুষ সচেতন হয়ে যাবে যে অ্যাকচুয়ালি এইগুলো না, কে তাদের জন্য কি বলছে বা কি করতে চাচ্ছে। মানুষ যত কনসাস হবে, এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে সরে যাবে। একসময় হয়তো খুব বেশি ছিল, এখন কিন্তু কমে এসছে। কারণ নির্বাচনের সাথে, নির্বাচন না করি কিন্তু নির্বাচনের সাথে প্রত্যক্ষভাবে তো জড়িত, আমি দেখেছি। আমার যেটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে যে এগুলো জিনিস কিন্তু আস্তে 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 কমে যাচ্ছে। পেশি বলেন, টাকা পয়সা বলেন, মানে মাসল বলেন, টাকা পয়সা বলেন, বা ভয় ভীতি, এগুলো কিন্তু কমে যাচ্ছে। মানুষ কিন্তু এখন কনসিয়াস হয়ে যাচ্ছে, তারা কিন্তু চিন্তা করে। আমরা যত যাই বলি না কেন, গ্রামের মানুষ কিন্তু বা মফস্বলের মানুষ, তারা কিন্তু চিন্তা করে। তারা, আপনি কি বললেন আজকে রাজনীতিবিদ হিসাবে কি বলতে চাচ্ছেন, তাদের জন্য কি করতে চাচ্ছেন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, এগুলো কিন্তু তারা চিন্তা করে। শুধু মাসল বা ভয় ভীতি বা টাকা পয়সা কিন্তু মানুষ এখন, তার মানে মানুষের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। আগামী নির্বাচনে বিএনপি কেমন ফল করবে বলে আপনার ধারণা? এটা তো এখনো দেরি আছে। আমরা যদি ভালো করতে পারি, অন্তত মানুষের সামনে যদি অন্তত এতটুকু প্রমাণ করতে পারি দেশের মানুষের সামনে যে অন্তত ভালো করার জন্য চেষ্টা করছি আমরা, আমাদের আন্তরিকতাটা, সৎ আন্তরিকতাটা যদি প্রমাণ করতে পারি, ইনশাল্লাহ ভালো করব। না, কিন্তু এই সময়ের মধ্যে 2 বছরের বেশি সময় হয়ে গেছে, বাকি সময়টাতে সরকারের তো প্লাস মাইনাস হচ্ছে। তো সেই অবস্থাতে আপনি কি মনে করেন যে যেভাবে চলছে এই মুহূর্তে, যেভাবে চলছে তা চলতে থাকলে কি আপনার ফল ভালো হবে বলে মনে করেন? আপনি কি বলছেন যে এই মুহূর্তে খুব খারাপ চলছে? না, আমি খারাপ বলছি না, কিন্তু অনেক ক্ষেত্রে মানুষের যে প্রত্যাশা বেশি ছিল, এটাকে আপনি বেশি ছিল, মানুষ আলোচনা সমালোচনা দুটোই করবে। তবে আমার মনে হয় মানুষও আরো, দেশের মানুষ আরো পরেই ডিসিশন নিবে। দেশের মানুষও এখনো ডিসিশন নেয়নি, কারণ ডিসিশন নেওয়ার সময় আছে তাদের হাতে। এখনো 2.5 বছর বা অর্ধেক সময় এখনো আছে, তাদের 2.5-3 বছর এখনো তাদের হাতে সময় আছে ডিসিশন নেওয়ার। তারা আরো কিছু দেখে, আরো জিনিস বিবেচনা করেই আমাদের ডিসিশন নেবে। কিন্তু এই 14 কোটি মানুষের দেশে এখন যা অবস্থাটা, যে সম্পদ আমাদের আছে, আমাদের যদি আরো সম্পদ না বাড়ানো যায়, তাহলে কি করে আপনি ভবিষ্যতের যেটা আপনার স্বপ্ন দেখাচ্ছেন, বলছেন বা সবাই বলছেন যে বাংলাদেশের একটা বিরাট একটা পরিবর্তন হয়ে যাবে মানুষের, এটা কি সম্ভব? মানুষের সম্পদ তো খুব লিমিটেড, সীমিত। সম্পদ লিমিটেড, সম্পদ তো বাড়ানো যায়। আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, আমরা সবাই মিলে যদি কাজ করি, আমি একটু আগে কথা প্রসঙ্গে যেটা বললাম, অন্তত যার যতটুকু কাজ ততটুকু যদি আমরা সিনসিয়ারলি করি, ওই 8 ঘন্টা অফিসে যদি যতটুকু কম সময় সম্ভব ওয়েস্ট করে বাকি সময়টা সত্যিকার ভাবে সিনসিয়ারলি যদি তার যেটা দায়িত্ব সেটা পালন করি, তাহলে অবশ্যই সম্ভব। সম্পদ বাড়ানো সম্ভব, সংগঠিত করা সম্ভব, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। এটা প্রশ্ন না করলেই নয়। কারণটা হচ্ছে, যখন মন্ত্রিসভা গঠিত হয়, পরবর্তী পর্যায়ে বলা হচ্ছে যে 60 সদস্যের যে মন্ত্রিসভা হয়, তাতে আপনার অনেকখানি ভূমিকা ছিল।
আচ্ছা, কেমন কেমন করে ছিল এটা বলেন, তারপরে বাকিটা বলেন। না, এটা বলেন, সমালোচনা বলে সবাই বলেন যে না না, এখন তো মানে যারা বলার, যারা সমালোচনা, ওইটাই আমার মানে আমার কাছে ওইটাই খারাপ লাগে। কত প্রসঙ্গে আমি তোকে বলেছি যে আমাদের দেশে বহু মানুষ, সেটা বিভিন্ন স্তরের মানুষ, বিভিন্ন পেশার মানুষ, না খোঁজ খবর করেই, না জেনে শুনেই অনেক ধরনের সমালোচনা করে বসেন অনেকে। না, তাতে আপনি বলছেন যে সেটা হচ্ছে যে আসলে আপনার কি কোনো ভূমিকা ছিল কিনা। ভূমিকাটা ধরেন যদি থেকেও থাকে তাহলে এভাবে ছিল যে, যেমন ধরেন যে ঠিক আছে, আমার বিবেক বিবেচনা দিয়ে আমি মনে করছিলাম যে আমার দলের এই নেত্রীটা যদি মন্ত্রিসভায় স্থান পায় তাহলে হয়তো ভালো করবে। সে ব্যাপারে স্বাভাবিকভাবেই মানুষ হিসেবে আমি মতামত দিতে পারি। আমার যদি গ্রাম পর্যায়ে একজন নেতা বা একজন কর্মী যদি বলতে পারে ভাই অমুক লোকটা মন্ত্রী হলে হয়তো ভালো হবে, সেক্ষেত্রে তো স্বাভাবিকভাবে আমিও বলতে পারি এটা আমার রাইট, তো এটা আমার দলের একজন, আজকে হয়তো দলের সিনিয়র যুগ্ম মহাসচিব আমি, কিন্তু সে সময় আমি দলের মেম্বার ছিলাম এবং মেম্বার হিসাবে আমার বলার রাইট তো অফকোর্স থাকতেই পারে। আপনি প্রায় দেখি গ্রামে গঞ্জে যান, কয়েকদিন আগে মুক্তাগাছে গেলেন, এর আগে বগুড়া, বিভিন্ন গ্রামে যাচ্ছেন, সফল মানুষদেরকে খুঁজে বের করার চেষ্টা করছেন। এটা কি চিন্তার থেকে আপনি এটা করছেন? এটা যারা দুটো চিন্তা থেকে অ্যাকচুয়ালি, আমি পার্সোনালি যেটা বিশ্বাস করি যে আমরা যে বলি কৃষি প্রধান দেশ বাংলাদেশ, কৃষি প্রধান দেশ হলে আমাদের কৃষিটাকে এনরিচ করতে হবে, রিচ করতে হবে কৃষিটাকে। এইটা একটা উদ্দেশ্য আছে, মানুষকে এনকারেজ করা যে জায়গা যেটা আছে সেটা ফেলে যেতে না রাখে, যেভাবেই হোক। সেটা সে যেমন গ্রামে অনেক ঘর বা অনেক বাড়ি আছে যেখানে সামনে কিছু জায়গা খালি থাকে, সেখানে সে পরিবারের সদস্যরা হাঁস মুরগির চাষ করতে পারে, শাকসবজি করতে পারে, সেটাতে তার পরিবারের অভাব কিছুটা হলেও দূর হবে, তার বাড়তি ইনকাম হবে, সে পরিবারের নিজের ব্যবহারের জন্য ব্যবহার করতে পারবে, নিজের জন্য ব্যবহার করতে পারবে। এটা একটা দিক আছে। আর আরেকটি দিক হচ্ছে যে এই যে আপনি বললেন যে সম্পদ কম, দেশে জনসংখ্যা এখন অনেক বেশি, এই জনসংখ্যাটা তো নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু আমি দেশের জনসংখ্যা যেটা বেশি সেটাকে তো আমি আমার বঙ্গোপসাগরে ফেলে দিতে পারবো না, কিন্তু এদেরকে তো আমার প্রোডাক্টিভিটিতে নিয়ে আসতে হবে, মানে এদের দিয়ে যাতে প্রোডাক্টিভিটি বাড়ে এইটা তো চেষ্টা করতে হবে। সেই জন্য এই সফল মানুষগুলোকে দিয়ে আমি, যারা এখনো সফলতা পায়নি বা যারা বেকার বা ফ্রাস্ট্রেটেড, এই মানুষগুলোকে আমি চেষ্টা করি এনকারেজ করার জন্য যে ওই লোকটা যখন পেরেছে, ও বেকার ছিল তোমার মতন এক সময়, কিন্তু ওর যা ছিল তা দিয়ে ও শুরু করে আজকে বাড়াতে পেরেছে, ওর সম্পদ থেকে আরম্ভ করে সবকিছু বাড়াতে পেরেছে, ও একটা সচ্ছল অবস্থানে গিয়েছে। কাজে ও পারলে তুমি পারবে না কেন? একই দেশের মানুষ তো তুমি, কাজে ও যদি পারে তুমিও পারবে। সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা যতটুকু আমার পক্ষে সম্ভব এনকারেজ করা। হ্যাঁ, আপনি যেটা বলছেন যে মানুষের স্বাবলম্বী হতে চাওয়ার চেষ্টা করেছেন, বাংলাদেশে আসলে কোনো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন তো হচ্ছে না, শিল্পায়ন হচ্ছে না, হচ্ছে শিল্প কারখানা গড়ে উঠছে খুব কম, কেন? কিন্তু যে তুলনায় হওয়া উচিত ছিল সেরকম হচ্ছে না, যে কারণে বেকারের সংখ্যা বাড়ছে। কারণ যে পদ্ধতিতে বা যেভাবে বেকারদেরকে কর্মসংস্থানের চেষ্টা করা হচ্ছে তাদের খুব সীমিত, কারণ অনেক বেশি লেখাপড়া জানা ছেলেরা আজকাল বেকার। সেই জন্যই তো বলছি যে শুধু একটা সেক্টর দিয়ে তো আপনি সবাইকে প্রোভাইড করতে পারবেন না। তো একটা সেক্টর দিয়ে প্রোভাইড করতে, ইন্ডাস্ট্রি যেরকম একটা বিশাল সেক্টর, একই সাথে কৃষি কিন্তু আরো বড় সেক্টর। কাজে এখানে কিন্তু আপনি আরো অধিক সংখ্যক লোককে আপনি প্রোভাইড করতে পারবেন। আমাদের দেশে বহু ইন্ডাস্ট্রি আছে যেগুলোর বহু প্রোডাক্ট বিদেশে রপ্তানি হচ্ছে, কিন্তু এগ্রিকালচার সেক্টর থেকে কিন্তু এখনো রপ্তানি হচ্ছে না, যেটা হিউজ একটা প্রসপেক্ট রয়ে গেছে, কিন্তু সম্ভাবনা রয়ে গেছে। কাজে আজকে যদি আমরা সবাই মিলে যদি এইটার থেকে আমরা আস্তে আস্তে এক্সপোর্ট শুরু করতে পারি, তাহলে আপনি চিন্তা করে দেখেন কোথায় গিয়ে দাঁড়াতে পারবো আমরা। বাট সেটা করা হচ্ছে না কেন? সেটা করা হচ্ছে না বিষয়টা না, সেটা করার মতন হয়তো পরিস্থিতি সৃষ্টি হয়নি। যেমন এইবার আমাদের সরকার এগ্রিকালচারের জন্য কিন্তু আলাদা, এগ্রো বেসড ইন্ডাস্ট্রির জন্য কিন্তু আলাদা গভর্নমেন্ট থেকে ফান্ড দিয়েছে, সবকিছু করেছে এনকারেজ করার জন্য। সেটা কাজে আমরা চেষ্টা করছি, আমাদের সরকার চেষ্টা করছে, আমাদের দলের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি। আপনি নিজেও বললেন যে আমি ব্যক্তিগত উদ্যোগে আমার পক্ষে আমার দলকে সংগঠিত করে আমাদের একটা ফাউন্ডেশন আছে, জিয়া রহমান ফাউন্ডেশন, সেটার মাধ্যমে আমরা চেষ্টা করছি মানুষকে এনকারেজ করা। আমি মনে করি যে রাজনৈতিক দলের অ্যাকচুয়ালি কাজ হচ্ছে কিন্তু মানুষকে সচেতন করা, মানুষকে পথ দেখানো, এটাই হওয়া উচিত রাজনৈতিক দলের কিন্তু মেইন উদ্দেশ্য। ক্ষমতা দখল শুধু মুখ্য কাজ না। না,
ক্ষমতা দখল কথাটা এইভাবে না, বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, আমার তো একটা রাজনৈতিক দর্শন আছে, আমি দেশকে নিয়ে বা দেশের মানুষকে নিয়ে একটা কিছু চিন্তা করছি। এখন মানুষ ভোট দিয়েছে আমাকে, বা মানুষ একসেপ্ট করেছে আমার আইডিওলজিটাকে বা আমার ম্যানিফেস্টোটাকে একসেপ্ট করেছে, সেটাকে তো আমার ফুলফিল করতে হলে, সেটাকে সফল করতে হলে, যখন মানুষ সেটাকে একসেপ্ট করে, অবভিয়াসলি আমাকে তো গভর্নমেন্ট ফর্ম করতে হবে। নির্বাচনী প্রতিশ্রুতি যেগুলো বিএনপির সময় দেওয়া হয়েছিল সবকটাকে এখনো পূরণ হয় নাই, না, বাকিগুলো পূরণ করার ব্যাপারে আপনাদের সরকারকে কিছু বলছেন? আমাদের সরকার সে ব্যাপারে যত্নশীল, সে ব্যাপারে সচেতন, আমরা তো চেষ্টা করছি অবশ্যই। 2004 সনে আপনাদের দলের কার্যক্রম কি হবে? সাংগঠনিক কার্যক্রম সব মিলে যেটা হচ্ছে, খুব সংক্ষেপে বলতে হয় যে যতটুকু পারি আমরা চেষ্টা করব আমাদের সরকারের যেগুলো ভালো কাজ আছে সেগুলোকে মানুষের সামনে উপস্থাপন করা দলের মাধ্যমে। এট দ্য সেম টাইম আমাদের দলকে আরো যতটুকু সম্ভব শক্তিশালী করে, রাজনৈতিক দল হিসেবে যেটা আমাদের কাজ, ভিত্তিটাকে মানুষের মধ্যে, দেশের মানুষের মধ্যে, গ্রাম গঞ্জ মফস্বল থানা ইউনিয়ন মানুষের মধ্যে আরো বেসটাকে স্ট্রং করা। সাধারণ মানুষের উদ্দেশ্যে কিছু বলবেন? জি বলবো, সেটা হচ্ছে যে আমাদের সামনে একটি সুন্দর সময় এবং সুন্দর দেশ অপেক্ষা করছে। আমরা যদি সবাই চেষ্টা করি, সবাই আন্তরিক হই, সবাই অতীতের ভেদাভেদগুলো ভুলে গিয়ে আমরা যদি একসাথে কাজ করি, নিশ্চয়ই আমরা ভবিষ্যৎ বংশধরদের জন্য একটি সুন্দর দেশ গড়ে তুলতে পারবো। একই সাথে আমি চ্যানেল আই এর সকল দর্শকবৃন্দ কে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা, এবং চ্যানেল আই এর মাধ্যমে দেশবাসীকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা। ধন্যবাদ তারেক রহমান, চ্যানেল আই স্টুডিওতে আসার জন্য। চ্যানেল আই কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাই, তারা এই সুযোগটা আপনাকেও যেমন কথা বলার সুযোগ দিয়েছেন, আমাকেও সেই সুযোগটা দিয়েছেন। তো শেষ কথা হচ্ছে, বাংলাদেশে এই মুহূর্তে দরকার আলো, আরো আলো। এই প্রত্যাশা রেখে আজকের এই অনুষ্ঠানের এখানেই সমাপ্তি টানছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।